এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কর্মসূচি পালনে যাওয়ার পথে বাধার মুখে নাহিদ হাসনাতরা। শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ১২,০০০ কোটি টাকার প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত। তারেক রহমানের সফরের জন্য অপেক্ষা করছে ভারত, জানালেন হাই কমিশনার। ট্রাম্পের বিশেষ দূতের সফর ঘিরে চাপ অনুভব করছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসিতে রাজনৈতিক নিয়োগের সমালোচনা জামায়াতের। অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি, অভিযোগ বিএনপি নেতাদের। যশোরে ৩ সহযোগী সহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার। রাজধানীতে র্যাবের হাতে ধরা পড়েছে মোহাম্মদপুরের ত্রাস লেদু। ৮ বছরেও আলোর মুখ দেখেনি ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার প্রকল্প। ল্যাব বানানোর আগে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরের হামলার জেরে দুই পক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে সদর ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম, এটা নিয়ে আমরা ইয়েতে আছি। বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে, যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করব। হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথে শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে অগ্রসর হয় গাড়িবহর। তবে মৌলভীবাজার জেলা পার হওয়ার পর হবিগঞ্জের বাহুবলে এনসিপির গাড়িবহর আবারও আটকে দেয় পুলিশ। হবিগঞ্জে মঙ্গলবার নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপর গাড়িবহরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় সার্জিস আলম বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হবিগঞ্জে কর্মসূচি ঠেকাতে প্রশাসন পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারা আমাদেরকে রক্তাক্ত করবে, তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করবে, আর আমাদেরকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দিবে না। এটা হচ্ছে বর্তমানে বিএনপি সরকারের চরিত্র। তো আমরা আমাদের রাজনৈতিক যেটা অধিকার, আমরা সেটা করতে যাব। তারা যদি মনে করে, জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্র দলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তারা প্রকাশ্যে ঘোষণা করুক, আমরা সেভাবে মোকাবেলা করব।
পথে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় নেতাকর্মীদের। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে অগ্রসর হয় বহর। আপনি আনলফুল কাজ করতেছেন না, আমার সিকিউরিটি থ্রেট আপনি জানেন কি এখানে সিকিউরিটি থ্রেট, আপনি তাদেরকে না আটকে আপনি আমাদেরকে আটকাইতেছেন, এটা কি আপনি আনলফুল কাজ করতেছেন। এরপর হবিগঞ্জে বাহুবল উপজেলায় এনসিপির গাড়িবহর ফের আটকে দেওয়া হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু হবিগঞ্জে যেতে চাই সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। প্রদীপ, পৌর এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কিরকম সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। সেটি প্রায় স্বাভাবিক রয়েছে, যান চলাচল করছে, জনগণের চলাচল সেটিও রয়েছে। আজকে বিকেল 3টায় এনসিপির একটি বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত তারা হবিগঞ্জে পৌঁছতে পারেনি। সবচেয়ে যেটুকু খবর, তারা কামাইছড়া এলাকাতে এখন পুলিশ ব্যারিকেডের সামনে রয়েছেন। কিছুক্ষণ আগে রশিদপুরে ছিলেন। আমি এখন রয়েছি সার্কিট হাউসের সামনে। এখানেই তাদের আজকে যে সংবাদ সম্মেলনটি সেটি করার কথা ছিল। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি সার্কিট হাউস ইতিমধ্যে তালাবদ্ধ করে রাখা এবং ভিতরে পুলিশ প্রহরা রয়েছে, যথেষ্ট পরিমাণ পুলিশ ভিতরে নিরাপত্তায় রয়েছে। এর বাইরে হবিগঞ্জ শহরে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে এবং তারা শহরের নিরাপত্তার জন্য যেটুকু করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটুকু আসলে তারা করেছেন। আর এনসিপি নেতৃবৃন্দ এখনো তারা যেটি বলছেন যে তারা যেহেতু হবিগঞ্জে 144 ধারা জারি রয়েছে, তারা একটি সংবাদ সম্মেলন করতে চান হবিগঞ্জে এসে। পাশাপাশি গতকালের হামলা যারা আহত হয়েছিলেন তাদেরকে তারা তাদের সাথে দেখা করতে চান। অপরদিকে ছাত্রদল নেতৃবৃন্দ, ছাত্রদল সভাপতির সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের আসলে যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, এই কারণে তারা তাদের যে প্রোগ্রাম সেটি তারা আপাতত স্থগিত রেখেছেন। কিন্তু যদি অন্য কোনো সংগঠন শহরে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। সবকিছু মিলিয়ে শহরে এক ধরনের থমথমে ভাব রয়েছে। আর পুলিশের যেটি বলছে, কিছু হবিগঞ্জের পুলিশ সুপার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ আসার যে পথটি রয়েছে বাহুবল উপজেলার উপর দিয়ে, সেটিতে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেগুলো তারা চেষ্টা করছেন এনসিপি নেতৃবৃন্দকে যেন হবিগঞ্জে আসতে না পারেন সেটি থেকে নিবৃত্ত করেন। তারা যেটি বলছেন, যেহেতু হবিগঞ্জে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এই কারণে তারা এনসিপি নেতৃবৃন্দকে হবিগঞ্জে আসতে চাচ্ছেন না এবং তারা বলছেন যেহেতু একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, সেটি যেন কোনোভাবেই না হয়, জানমালের ক্ষতি যেন না হয়, সেজন্য মূলত তারা এনসিপি নেতৃবৃন্দকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। প্রদীপ, অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। বস্ত্র খাতের সংকট উত্তরণে বিটিএম এর কাছে প্রতিবেদন চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভায় শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট উত্তরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, বিগত সময়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণেই জ্বালানি সংকট। এদিকে দেশের বরেন্দ্র অঞ্চলে ডাবল লিফটিং এর মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেলের পর এবার গ্যাস সংকটে ধুঁকছে দেশ। যান্ত্রিক গোলযোগে ভাসমান গ্যাস টার্মিনালে সরবরাহ বন্ধ থাকায় চাহিদার 44% ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, পরিবহন ও আবাসিক খাতে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানির পাশাপাশি তারল্য ও আর্থিক সংকটে ভুগছে দেশের বস্ত্র খাত। সংকট উত্তরণে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গত বুধবার উচ্চ পর্যায়ের কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সেই কমিটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতাদের সাথে বৈঠক করে। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো। আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি, উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা, তো ওখানেও আমাদের কাজ চলছে। গত 17 বছর বস্ত্র খাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি
আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। জলবায়ুর প্রভাবে পানির স্তর দ্রুত নেমে যাওয়া ও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, উকি দিচ্ছে মরুকরণের আশঙ্কা। এই বাস্তবতায় সেচ সম্প্রসারণ ও টেকসই পানি ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার 2টি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব। 2টি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে টাস্কফোর্স গঠন, 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বোন তাসনিয়াকে হারিয়ে ভেঙে পড়েছিল স্কুল ছাত্র তাহসিন আব্দুল্লাহ। তবে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে দেখে ভুবন বোলানো হাসিতে নজর কাড়েন সামাজিক মাধ্যমে। কিন্তু সে হাসির আড়ালে থাকা বেদনার খবর জানাজানির পর তাহসিনকে নিজ কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী। উপহার দেন বাস্কেটবল ও ড্রোন সেট, উৎসাহিত করেন পড়াশোনা আর স্বপ্ন জয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। নতুন ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারত আগ্রহ ভরে অপেক্ষা করছে জানিয়ে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সেটি হলে গঙ্গা চুক্তি নবায়ন সহ অনেক সমস্যার সমাধান হতে পারে। সেই সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। 12 জুন বেনাপোল বন্দর হয়ে স্থলপথে ঢাকা আসেন দীনেশ ত্রিবেদী। কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ঝানু এই রাজনীতিবিদ 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন, শুরু করেন কূটনীতিক জীবনের পথচলা। মন্ত্রী পদমর্যাদা পাওয়া ভারতীয় এই কূটনীতিক ঢাকা আসার 1.5 মাস পর এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে আলাদাভাবে সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাভাষী এই দূত। খুবই ভালো মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তাকে আমন্ত্রণ পাঠিয়েছে স্বাগতিক ভারত। প্রধানমন্ত্রীর সেই সফর নিয়ে আশাবাদী ভারতীয় দূত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দেশে না থাকায় এটি ভারতীয় দূতের সাথে প্রথম বৈঠক। সুনির্দিষ্ট কোনো ইস্যু বৈঠকে প্রাধান্য না পেলেও সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলাপের কথা বলেন তিনি। দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি, এবং সেই এই বিষয়ে আমরা দুজনে ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনও বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। বৃহস্পতিবার ঢাকা আসছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। প্রধানমন্ত্রীর চীন সফর ও ঢাকা বেইজিং সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে ওয়াশিংটনের অস্বস্তি প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জিও গোরের সাথে বৈঠক হবে খলিলুর রহমানের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এই আপত্তির কথা জানিয়েছে। একই সাথে স্থানীয় নির্বাচনে এমপি ও ভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে সতর্ক করেছেন দলটির সেক্রেটারি জেনারেল। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সরকার দলীয় লোক নিয়োগের অভিযোগ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিধিবিধান নিয়ে কমিশনের সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির সেক্রেটারি জেনারেল। কমিশন ভবনে উপস্থিত শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। এই সময় ১২ জন প্রশাসক নিয়োগেরও সমালোচনা করে দলটি। সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানান। ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এমপি ও ভুক্ত শিক্ষকরা শুধু স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য, এই সুপারিশে সমালোচনা করে বলেন নির্বাচন কমিশনের এমন আচরণ দ্বিচারিতা। জামায়াত নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, অভিযোগ দলটির। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাক স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়। কটূক্তি ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। রাজধানীতে এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একটি পক্ষ নানান ষড়যন্ত্র করছে। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলোচকদের বক্তব্যে উঠে আসে ক্ষণজন্মা শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের কথা। রাত পর্যন্ত দেশের জন্য কাজ করছেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার অর্থ সীমাহীন স্বাধীনতা নয়। মানুষকে হেয় করা, সম্মানহানি করা কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। বাক স্বাধীনতা মানে অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলায়ন করবেন, তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন। গণতন্ত্র তো এই জিনিসটা শিখায় না। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দৃঢ়তা ও দূরদর্শিতার উপর আস্থা রেখে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও জানান নেতারা। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ দল হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশ জানায়, ভারতে পালানোর সময় যশোরে ৩ সহযোগী সহ গ্রেপ্তার হয় সে। একাধিক হত্যা মামলার আসামি ডেভিড ইমন সম্প্রতি চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও শিল্পপতির বাসায় গুলি বর্ষণ করে আলোচনায় আসে।
ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও তার 3 সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয় তাদের। পুলিশের দাবি, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন ইমন ও তার সহযোগীরা। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 2025 সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবরকে হত্যা মামলা সহ অন্তত 9টি মামলার আসামি ডেভিড ইমন। বিদেশে পলাতক আলোচিত টপ টেরর সাজ্জাদ আলী খানের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া 3 প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন। অপর 2 জন রায়হান ও ছোট সাজ্জাদ কারাগারে। রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার যে গতিপথ ছিল তাতে আমরা অনুমান করি সে যশোরেই যাচ্ছিল, যশোর থেকে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে আটক করা। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সক্ষমতা অনেক বেশি। তাদের এই ধরনের ধোঁকা বা তাদের এই ধরনের কোনো কিছুই আমাদের বিভ্রান্ত করে না। আমরা কিন্তু তাকে সঠিকভাবেই খুঁজে বের করে ফেলি। কোটি টাকা চাঁদা না দেয়ায় সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় ডিডিএন নামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় ডেভিড ইমনের সহযোগীরা। ফাঁস হয় এই সন্ত্রাসীর ফোনালাপ। এর আগে চাঁদা না পেয়ে গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গতরাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 32টি মামলার আসামি লেদু হাসানি বিএনপি নেতা বাদশাকে হত্যা করার জন্য আসামি পারভেজকে অস্ত্র দেন। বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিওর এই যুবকই মোহাম্মদপুরের ত্রাস ও তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান ওরফে লেদু হাসান। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, কিশোর গ্যাংয়ে মদত দেয়া সহ প্রায় সব ধরনের অপরাধের অভিযোগ আছে। র্যাব জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যায় জড়িত থাকার অভিযোগে লেদুকে গ্রেফতার করা হয়েছে। লেদু একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা হয়। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি ফৌজদারি মামলা রয়েছে। এই লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। উক্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের 164 ধারার জবানবন্দিতে জানা যায়, লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। ব্রিফিংয়ে র্যাব 2-এর সিও দাবি করেন, মোহাম্মদপুরে আগের তুলনায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে এসেছে। আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, আমরা তো স্যাটিসফাইড। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ল্যাবের ভবনই নির্মাণ হয়নি, কিন্তু কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। 4 বছর ধরে সেগুলো অলস পড়ে আছে। রাজধানীর ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে দেখা গেল এমন কাণ্ড। 8 বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। হাসান মিসবার প্রতিবেদন। জ্বলছে আলো, কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা।
ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় ৮৬ লাখ টাকা। -৮৬ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস, নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা ছিল না। যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চমাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, এই স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। 2018 সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় ১,৫০০ কোটি টাকা। উদ্দেশ্য, দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে 15 কোটিতে, আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল ৩ জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় ৩ একর জায়গা, কিন্তু গত ৮ বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম, তাই সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি নতুন করে এগিয়ে নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বড় সমস্যা, এটার কোনো লোকবল নাই, এটার পিছনে কোনো বিজ্ঞানী কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব। সেই ব্যাপারে কাজ চলছে এবং সেক্ষেত্রে দেশি এবং বিদেশি সহায়তা নিয়ে, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা নিয়ে আমরা বড় আকারে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি। চিকিৎসকেরা বলছেন, অন্তর্বর্তী ল্যাবের যন্ত্রপাতি ক্যান্সার শনাক্ত সহ রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। তাতে বিদেশে নমুনা পরীক্ষার নির্ভরতা কমবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হাম এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য গবেষণা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৯% শিশুই হামের টিকা পায়নি। দ্রুতই আরও ১ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে কেউ ঘুষ চাইলে তাকে জানাতে বলেছেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে সরকার। ৮ বিভাগীয় শহরে হবে ক্যান্সার হাসপাতাল। সিনসিয়ারলি কাজ করেন, 1 টাকা অডিটকে ঘুষ দিতে হবে না। যদি অডিটর টাকা চায়, এন্ড ইফ ইউ নো ইউ আর অনেস্ট, ডোন্ট গিভ দ্য মানি, কাম টু মি, আই উইল ফেস দ্য consequences. এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান নিজ বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। লতিফ সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকী 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি হয়ে সরকার পাশে থাকবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহসানুল ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছিলেন তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। দায়িত্ব নেয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তগুলো জাতিকে আশান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় 18 ঘন্টা কাজ করছেন। এ সময় মন্ত্রী বলেন, একটি অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে জন্ম হয়েছে। পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা,
যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়, আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা। কিন্তু তারপরেও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়। পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্যের সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুপুরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে তিনি বাঘ সংরক্ষণ তথা সুন্দরবনের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। 2014 সালে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 106টি। 10 বছরের ব্যবধানে 2024 সালে 19টি বেড়ে সংখ্যা এখন 125টি। এসব তথ্য জানিয়ে বন বিভাগ বলছে, সংখ্যাগত অগ্রগতির পরেও উদ্বেগ রয়ে গেছে বাঘের নিরাপত্তা নিয়ে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। এবারের প্রতিপাদ্য, সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। যোগ দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাণী বিশেষজ্ঞ, গবেষক ও স্কুল শিক্ষার্থীরা। আলোচনায় বাঘের নিরাপত্তা ও প্রজনন ব্যাহত হওয়ার নানা দিক এবং কারণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। আমার বনের বাইরের যে পলিউশন, যেটা আমার সুন্দরবনকে ক্ষতি করতে পারে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেখতে হয়। এবং দেখার জন্য আমরা যেটা করেছি, আমরা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া 10 কিলোমিটার বনের বাইরে ঘোষণা করেছি। আলোচনায় পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যে সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, এগুলির ভিতরে যদি আমরা একটা সামঞ্জস্য না আনতে পারি চিন্তাধারার ভিতরে, তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। আমাদের দেশে অনেক সময় বন্যপ্রাণী পাচারের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হচ্ছে। সরকার বাঘের ট্রফি পাচার রোধে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। বিশ্বে বাঘের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত জুলাই 24-এ সাংবাদিকতা শিরোনামের সেমিনারে সে সময়ের জটিল পরিস্থিতিতে সত্য সংবাদ পরিবেশনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। এতে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের অবদানও গুরুত্ব পায়। কোটা সংস্কার থেকে এক দফার রাজপথের আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে পুরান ঢাকার প্রবেশদ্বারে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের কঠিন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকরা। পুরান ঢাকার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ আন্দোলনকে আরও বেগবান করে। 24 জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরতে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজন করে বিশেষ সেমিনার। এতে উঠে আসে চরম ঝুঁকির মুখে সাংবাদিকতা ও আন্দোলনের মাঠের স্মৃতিচারণ। তুমি শুধু ওই মায়ের জন্য চিন্তা করো যে তার একমাত্র সন্তানকে হারিয়েছে, যে তার নিজের সন্তানকে হারিয়েছে, সেই বাবাটাকে চিন্তা করো, তাহলে তুমি জুলাইটাকে ধারণ করতে পারো। যমুনা নিউজের মতো যদি আর 2-3টা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম যদি তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতেন, আমি মনে করি এই 1400 ছাত্র জনতা শহীদ হতেন না। সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তহিদুল ইসলাম তুলে ধরেন চরম সংকটময় মুহূর্তে সত্য প্রকাশের নানা চ্যালেঞ্জের গল্প। জানান, সরকারি ও গোয়েন্দা নজরদারি এড়িয়ে শতভাগ নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনই ছিল প্রধান লক্ষ্য। আমরা আসলে আমাদের কাজটাই করেছি। আমাদের কাজ ছিল সত্য বলা বা প্রকৃত ঘটনাটা তুলে ধরা, আমরা সেটাই চেষ্টা করেছি। এই কাজটা করার জন্য যে শ্রম এবং যে ডেডিকেশন দরকার ছিল, সেইটা আমরা করেছি। এইটা আসলে সাংবাদিক হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেন, বিগত সময়ে মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জুলাইয়ের চেতনা ধরে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই এটা আমাদের জাতীয় অহংকারের বিষয়, আমাদের জাতীয় অস্তিত্বের বিষয়, জাতীয় চেতনার বিষয়। জুলাইকে যারা বাক করার চেষ্টা করবে এবং জুলাইকে নিয়ে যারা ক্রেডিটবাজি করবে, আমার মনে হয় জুলাইয়ের এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রত্যেককে অঙ্গীকার করা উচিত যে ওই ধরনের ক্রেডিটবাজি যারা করবে তাদেরকে আমরা না বলবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রাখা সম্ভব হলে ফ্যাসিবাদের যে কোনো পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। সেমিনারে এমন আশার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমেরিকান উড়োজাহাজ কোম্পানি বোয়িং এর কাছ থেকে 21টি অত্যাধুনিক বিমান আনছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সকালে রাজধানীর একটি হোটেলে এই নিয়ে চুক্তি সই হয়েছে। প্রায় $150 কোটি এই চুক্তির আওতায় 2027-এর মধ্যে বিমানগুলো কোম্পানিটির বহরে যুক্ত হবে। বিদেশি এয়ারলাইন্সগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় আকাশপথের ব্যবসার সম্প্রসারণে মাঠে নেমেছে দেশের উড়োজাহাজ সংস্থাগুলো। সরকারি সংস্থা বিমান 14টি বোয়িং যুক্ত করার ঘোষণার পর নিজেদের বহরে আরও 21টি অত্যাধুনিক বোয়িং যুক্ত করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে দুপক্ষের চুক্তি সই হয়েছে। Fortifying our national capabilities, reducing dependence on foreign expertise, and ensuring that more of the value created by our growing aviation industry remains within our own economy. Together we are not simply expanding an airline, we are building the future of Bangladeshi aviation. I wish US Bangladesh every success to further increase their fleet through the leasing and purchasing of additional Boeing-built narrow-bodied and wide-body aircraft to increase their fleet, train your next generation of pilots, expand operations, and connect Bangladesh to many more countries. And I say that not just as the U.S. ambassador, but also as a passenger. অনুষ্ঠানে জানানো হয়, প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে ইউএস বাংলা। আর এমন উদ্যোগের পাশে সরকার সবসময় থাকবে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। I wish the US Bangla Airlines and Boeing every success. Together, let us build a stronger aviation sector that connects Bangladesh with the world. Bangladesh and Bangladesh's economic policy, private sector driven, so that it meets the needs of our people in creating jobs, as well as the needs of making and taking Bangladesh into a leading aviation hub. We will do that, and we will take Bangladesh into new heights of aviation, inshallah. বাংলাদেশ থেকে আকাশপথে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের বাজার বছরে প্রায় 70,000 কোটি টাকার। এর মধ্যে দেশীয় বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানের বাজার অংশীদারি মাত্র 30%। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কঠোর শাস্তির বিধান রেখে প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাশ হলো ভারতের লোকসভায়। এই ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। নতুন আইন নিয়ে দেয়া বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলাধুনা করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানায় সরকারি দলের এমপিরা। এক পর্যায়ে ওয়াক আউট করে বিরোধী দল। একের পর এক সরকারি চাকরি আর ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তীব্র সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষাপটে পার্লামেন্টে আনা হয়েছে প্রশ্ন ফাঁস প্রতিরোধে নতুন বিল। সরকারের দাবি, সংগঠিতভাবে প্রশ্ন ফাঁস, ডিজিটাল জালিয়াতি এবং পরীক্ষা কারচুপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এই উদ্যোগ। তবে বিল উত্থাপনের পরে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিরোধী দলের সদস্যদের স্লোগান আর সরকারি দলের সদস্যদের পাল্টা জবাবে দেখা দেয় চরম হট্টগোল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, বছরের পর বছর ধরে লাখো শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের শিকার হয়েছেন। ছাত্র আন্দোলনে বল প্রয়োগের অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সমালোচনাও করেন। রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধান কেবল একটি প্রতীক, ছাত্রদের আসল শত্রু RSS। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে এসে বসার সাহস নেই। তিনি গাড়িতে বসে ভয়ে কাঁপছেন, কারণ তার অনুমতিতেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা লোক দেখানো, কারণ ধর্মেন্দ্র প্রধান কখনো শিক্ষা মন্ত্রণালয় চালাননি। যে সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় চালায় তার নাম RSS। ধর্মেন্দ্র প্রধান একটি প্রতীক, আসল শত্রু হলো RSS। অন্যদিকে বিজেপির বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। রাহুলের মন্তব্যের করা সমালোচনাও করা হয়। রাহুল গান্ধী যে ভাষায় কথা বলছেন তা পার্লামেন্টের আচরণবিধির লঙ্ঘন। তিনি আসলে রাজনীতি থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছেন, তাই ছাত্রদের আন্দোলনের ওপর ভর করছিলেন তিনি। পার্লামেন্টের বিল নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যেই ভারতের লাখো চাকরি ও ভর্তি পরীক্ষার্থীর নজর এখন এই আইনের ভবিষ্যতের দিকে। প্রশ্ন একটাই, নতুন আইন কি সত্যি প্রশ্নফাঁস বন্ধ করতে পারবে, নাকি এটি রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 5 দিনের বিরতির পর হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 20 জনের। এদিকে জর্ডানের মুওয়াফফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। কয়েকদিন শান্ত থাকার পর আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের আচমকা হামলায় প্রকম্পিত হয় ইরাকি ভূখণ্ড। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের একাধিক ঘাঁটি টার্গেট করে যৌথ বাহিনী। ধ্বংস করা হয় PMF এর লজিস্টিক্স ও অস্ত্রের গুদাম। ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘাঁটি। নিবেনা শহরেও হয়েছে হতাহতের ঘটনা। বসরা প্রদেশে হয় জোরালো বিস্ফোরণ। অভিযানের খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং রিয়াদকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছিল। এদিকে জর্ডানের মুওয়াফফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও হুমকি অব্যাহত থাকবে, ততক্ষণ হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ওয়াশিংটনের অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতার। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।